আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটা হঠাৎই মনে পড়ে গেল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের নির্বাচনকে কেন্দ্র করে যে তরজা চলছে তার পরিপ্রেক্ষিতে। তৃণমূল কংগ্রেস কি ঘূর্ণিঝড়ের মধ্যেই জয়ের ঠিকানা খুঁজে পাচ্ছে? দিন কয়েক আগে জলপাইগুড়ি কেন্দ্রে বিজেপি মাটি হারাচ্ছে, জয়ের সম্ভাবনা দেখছে তৃণমূল, এই মর্মে তৃণমূল কংগ্রেসের তরফে একটি টুইট করা হয়েছে, খুবই তাৎপর্যপূর্ণ। বেছে বেছে জলপাইগুড়ি কেন্দ্রকে নিয়ে এমন টুইট কেন? তাহলে কি ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে যে ক্ষতিপূরণের টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছুটে যাওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছুটে যাওয়া এবং রাজ্যপালের কাছে দরবার করা যে নির্বাচন কমিশন এই আবাস তৈরির টাকা দিতে চায় রাজ্য সরকার, কিন্তু নির্বাচন কমিশন বাদ সাধছে। সোমবার এই মর্মে এই বিতর্কে অংশগ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি পাল্টা টুইট করেছেন, নথি দেখিয়ে বলেছেন যে টাকা দিতে কোনো বাধা নেই, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি তৈরি করা হচ্ছে, রাজনৈতিক ইস্যু তৈরি করা হচ্ছে, মিথ্যে কথা বলছেন মমতা অভিষেক। অর্থাৎ সব মিলিয়ে জলপাইগুড়ি লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে ঘূর্ণিঝড় কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং শাসক বিরোধী কেউই কিন্তু এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছেন না। এই মুহূর্তে ক্ষতিপূরণ নিয়ে, ক্ষতিপূরণ দেওয়াকে কেন্দ্র করে একটা কিন্তু রাজনৈতিক চাপানোতর চলছে। কিন্তু শুধুই কি ঘূর্ণিঝড় তৃণমূল কংগ্রেসের কাছে একটা বড় হাতিয়ার? না, এর আগের রাজনৈতিক পরিপ্রেক্ষিতগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখব যে সাগরদিঘির উপনির্বাচন, সাধারণত উপনির্বাচনে শাসক দলেরই জয় হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সবসময়ের জন্য অত্যন্ত বলিষ্ঠ যে জায়গা সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোট ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ জায়গা মুর্শিদাবাদের সাগরদিঘি। সেখানে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয়, বাম কংগ্রেস জোটের জয় নিঃসন্দেহে পঞ্চায়েতের আগে রাজ্য রাজনীতিতে একটা বিরোধী শিবিরকে উজ্জীবিত করে দিয়েছিল। এই সাগরদিঘির উপনির্বাচনের জয়ের পরে আমরা দেখেছিলাম ধূপগুড়ি উপনির্বাচন, যেখানে কিন্তু জোট প্রার্থী ছিল, বাম কংগ্রেসের প্রার্থী ছিল, বিজেপির প্রার্থী ছিল, কিন্তু জয়ের হাসি হেসেছিল তৃণমূল কংগ্রেস। এবং ধূপগুড়ির ক্ষেত্রে মহকুমার ঘোষণা একটা অনুঘটকের ভূমিকা পালন করেছিল। পরবর্তীকালে একটু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এই মহকুমা তৈরি হয়েছে, এখনও হয়তো পুরোপুরি পরিকাঠামো তৈরি হয়নি। তা নিয়ে বিজেপি যথেষ্ট পরিমাণে প্রচার করছে যে ধূপগুড়ি মহকুমা তৈরি হলেও মহকুমার পরিকাঠামো কোথায়। কিন্তু মহকুমা হয়েছে এবং ধূপগুড়ির যে উপনির্বাচনে জয়ী যে বিধায়ক, সেই বিধায়ককেই কিন্তু সাংসদ পদে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এখন জলপাইগুড়ির লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জনবিন্যাসের ক্ষেত্রে এখানেও রাজবংশী ভোটের একটা যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং এই জলপাইগুড়ি কেন্দ্রে আমরা যদি আরেকটু গভীরে দেখি তাহলে কিন্তু 2014 সালের আগে থেকেই, অর্থাৎ 2013 সাল নাগাদ যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু আদিবাসী অঞ্চলগুলিতে বিজেপির একটা উত্থান দেখা গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সভা করতে গিয়ে এই বিষয়ে তিনি বেশ কিছু মন্তব্যও করেছিলেন এবং 2014 সালেও কিন্তু একটা উত্থান দেখা যায়। তারপরে 2019-এ এই লোকসভা কেন্দ্রটি জয়লাভ করে বিজেপি। সেখানে একটা মেরুকরণের রাজনীতি হয়েছে, সেখানে আদিবাসী অংশের ভোটার আছেন রাজবংশী অংশের ভোটার, সাধারণ ভোটারও রয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে 2019 সালের যে লোকসভা নির্বাচন, তারপরে কিছুটা হলেও মাটি ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে। যে লোকসভার যে ব্যাপক উত্থান দেখা গিয়েছিল, তারপরে 2021-এর নির্বাচনে আমরা দেখি যে 4টে বিজেপি, 3টে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ একটা লড়াইয়ের পরিবেশ কিন্তু নিঃসন্দেহে রয়েছে। তাতে বাড়তি অক্সিজেন জুগিয়েছে অবশ্যই ধূপগুড়ির উপনির্বাচনে জয়, তাতে বাড়তি অক্সিজেন জুগিয়েছে যে পঞ্চায়েত নির্বাচনে ভোটের ওপর যে তৃণমূল কংগ্রেস যে রেজাল্ট করেছে সেই ফলাফল,
এবং একই সঙ্গে তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে অবশ্যই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অকুস্থলে ছুটে যাওয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছুটে যাওয়া, এই বিষয়টিকে অ্যাড্রেস করা এবং ইতিমধ্যেই 20,000 40,000 টাকা তাদের হাতে এই ঘূর্ণিঝড় কবলিত মানুষদের হাতে তুলে দেওয়া, এগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস মনে করছে এটা তাদের পালে যথেষ্ট বাতাস যুক্ত করবে। এবং তারা প্রশ্ন করছেন যে প্রধানমন্ত্রী তো এসেছিলেন, অন্যান্য নেতারা তো এসেছিলেন, কই তারা তো ঘূর্ণিঝড় নিয়ে কোনো একটা কথাও বললেন না। অর্থাৎ ঘূর্ণিঝড় জলপাইগুড়িতে কিন্তু একটা বড় সড়ো ভোটের আগে একটা বেশ বড় একটা ইস্যু হয়ে গিয়েছে। এবং সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস একদিকে তার ভোটের সমীকরণ এবং ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে তার যে রিলিফ, তার যে পরিষেবা দেওয়া, এগুলিকে কেন্দ্র করে তারা মনে করছেন জলপাইগুড়ি কেন্দ্রে তারা বিজেপিকে হারাতে যথেষ্ট মসৃণভাবে সক্ষম হবেন। এবং এক্ষেত্রেও মহিলা ভোট ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের পক্ষে যাবে বলে তারা মনে করছেন। কিন্তু দেশের রাজনৈতিক দিল্লির মসনদ দখলের যে লড়াই, লোকসভা কেন্দ্র, লোকসভার যে লড়াই, দিল্লির মসনদের যে লড়াই, সর্বভারতীয় যে প্রেক্ষাপট এবং এ রাজ্যে কিছুদিন ধরে যে ঘটনাগুলোকে আরও বেশি স্পষ্টভাবে দেখা যাচ্ছে, সেটা রামনবমীর মিছিল বেশ কিছু বছর ধরে যেভাবে বর্ণাঢ্যভাবে পালিত হচ্ছে, শিবরাত্রি যেভাবে পালিত হচ্ছে, যেভাবে ঈদের দিনও বিভিন্ন জায়গায় নীল ষষ্ঠীতে শিবরাত্রির শিবের গান, রামের গান বাজছে, এগুলো অবশ্যই একটা ইঙ্গিত দেয় যে এ রাজ্যে মেরুকরণের রাজনীতিতে পুরোটা না হলেও অনেকটাই সফল হয়েছে তৃণমূল, অনেকটাই সফল হয়েছে বিজেপি। এ রাজ্যে মেরুকরণের রাজনীতিতে পুরোটা না হলেও অনেকটাই সফল হয়েছে ভারতীয় জনতা পার্টি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্থানীয় ইস্যু কতটা জোরদার ভূমিকা পালন করবে সেটা নিশ্চিতভাবে একটা গুরুত্বপূর্ণ আলোচনা। তবে অবশ্যই গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে যে জলপাইগুড়ি কেন্দ্র জয়ের ব্যাপারে ভালো রকম আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেস, যদিও বিজেপির একটাই বক্তব্য যে সার্বিকভাবে তারা যেমন জলপাইগুড়ি কেন্দ্রটি ধরে রেখেছেন, এই 2024-এও শেষ হাসি তারা হাসবেন। কিন্তু মজার ব্যাপার, ভোটের আগে এই ঘূর্ণিঝড় নিয়ে রাজনীতির ময়দানে ঝড় উঠেছে। এখন দেখা যাক এই ঝড় কার পালে বাতাস টেনে আনে।